এবং জোহার জানাচ্ছি। এবং যারা মানুষজন যারা এসেছেন, পুরুষ মানুষ মঞ্চে আমার পাশে যারা বসে রয়েছেন, তাদেরকে জোহার এবং অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। আমাকে বক্তব্য রাখার জন্য বললো, আমি বক্তব্য রাখবো, আপনারা শুনবেন তো? হ্যাঁ, জোরে হাত দিয়ে দিন, তো বুঝবো, শোনার ইচ্ছা আছে, নাহলে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, বুঝে যাবো। বড় মানুষের চোখ দেখে, শারীরিক ভঙ্গভঙ্গি দেখে বোঝা যায় যে সে ক্লাসে পড়েছে কি না। সেই জন্য একটা টেস্ট করে দেখে নিলাম, যে দু চার কথাই বলবো, বেশি বলবো না। আমি আদিবাসী সম্প্রদায়ের একজন, আমি আদিবাসী হওয়ার জন্য আমি নিজেকে খুব গর্ব মনে করি। আমি বিরসা মুন্ডা তিলকা মাঝি সম্প্রদায়ের একজন, এর জন্য আমি নিজেকে গর্ব মনে করি। বিরসা মুন্ডা তিলকা মাঝি সেই যিনি প্রথম ব্রিটিশদের সঙ্গে লড়েছিলেন। বিরসা মুন্ডা তিলকা মাঝি সেই যে প্রথম আদিবাসীদের সম্মান দিয়েছিলেন। বিরসা মুন্ডা তিলকা মাঝি সেই যিনি প্রথম জমি জায়গাকে বাঁচানোর লড়াই করেছিলেন এবং প্রাণ দিয়েছিলেন। আমরা কিন্তু প্রাণ দিইনি, আমরা এই বক্তব্য রাখি, চলে যাই, কিন্তু আমরা জীবন দিইনি। বিরসা মুন্ডা চামড়া ছাড়িয়ে দিয়েছিল শরীরে, যখন তাকে জেলে নিয়ে গেছে ব্রিটিশরা, যখন তাকে ধরে নিয়ে গেছিল, তো তাকে কি শাস্তি দেওয়া হয়েছিল এটা কতজন জানেন? ঘোড়ায় টেনে নিয়ে যাওয়া হয়েছে তিলকা মাঝি। বিরসা মুন্ডা শরীরের চামড়া, যেমন ছাগলের চামড়া ছাড়ানো হয় না, খাসি কেটে এসব দেখেন না, মাংস দোকানে ছালটাকে ছাড়ানো হয়, বিরসা মুন্ডার ছাল ছাড়ানো হয়েছিল। এটা ইংরেজদের একজন লেখক পরবর্তীকালে প্রকাশ করেছিল যে এইভাবে তাকে অত্যাচার করে তাকে মারা হয়েছিল। তো সেই মানুষগুলোকে আমরা ভুলে যাচ্ছি, তাই আমাদের এখানে জমায়েত কম। আমরা বিরসা মুন্ডার দিনে মালা দিচ্ছি, বিরসা মুন্ডার দিনে মানে বিরসা মুন্ডার জন্মদিনে বা 9 আগস্টে তিলকা মাঝি বিরসা মুন্ডা সিধু কানুর ফটোতে মালা দিচ্ছি, স্যালুট করছি, জয় জয় বলছি, কিন্তু বিরসা মুন্ডা তিলকা মাঝির আদর্শ ভুলে যাচ্ছি। আর ভুলে যাচ্ছি বলে আমাদের প্রোগ্রাম অনুষ্ঠানের লোকজন কম হচ্ছে। দুবেলা দু মুঠো খাবার কম হলেও চলবে, জীবন কাটাচ্ছে। তো দুবেলা দু মুঠো ঠিক মতন খাবার না পাওয়ার যন্ত্রণা আদিবাসীরা বেশি জানে, কারণ আদিবাসীদের ঘরে খাবার দাবার কম হয়, আমরা জানি। তো দুবেলা দু মুঠো খাবার পেটে না হলেও চলবে, এগুলো আমরা অভ্যস্ত আছি। কিন্তু বিরসা মুন্ডাকে মাথায় রাখতে হবে, তিলকা মাঝিকে মাথায় রাখতে হবে, আম্বেদকরকে মাথায় রাখতে হবে, তবেই কিন্তু আমরা এই লড়াকু মনোভাবটা আমাদের মনের মধ্যে থেকে জাগবে। তা না হলে কিন্তু আমরা এই অনুষ্ঠানে আসবো আর বাড়ি যাব। কিছুক্ষণ আগে বক্তব্য রাখার কিছুক্ষণ আগে শুনলাম যে আমাদের এই অনুষ্ঠান চিরকাল আমাদের লড়াই করেছি, এই করেছি, নানা রকম কথা। তো জবরদখল জমি তো আদিবাসীদের চিরকালই, আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার ইতিহাসটা আজকে নতুন নয়। আজকে মানে এখানে যে ভোলাডাঙ্গার যে অঞ্চলে যে সমস্যাটা বলছেন যে জমি কেড়ে নেওয়া হচ্ছে, আদিবাসীদের জমি তো চিরকালই কেড়েছে। কে কারেনি? ইংরেজরা কেড়েছে, রাজারা কেড়েছে, নেতারা কেড়েছে, মাফিয়ারা কাটছে, এবং অনেক ভদ্র সম্প্রদায়ের মানুষেরাও আদিবাসীদের জমি কেড়ে নিয়েছে। এতে নতুন কিছু আছে, কিন্তু আমরা তাদেরকে রুখতে পারছি না, কোনোভাবে রুখতে পারছি না। কেন না? আমাদের সেই লেভেলের লোকজন আমাদের নেই, আমরা জানি। আর আইন, আদালত, অফিস যা কিছু রয়েছে সেখানে বেশিরভাগই আদার কাস্টের মানুষ রয়েছে, যারা ঘুষ বা বিভিন্ন দিক থেকে তারা মাফিয়াদেরকে প্রশ্রয় দিচ্ছে। হ্যাঁ, মাফিয়াদেরকে প্রশ্রয় দেওয়ার ফলে তারা এই কাজগুলো করার সাহসটা পাচ্ছে। মানে মাফিয়া কজন আছে? 10 জন, 15 জন, 2000 লোক নিয়ে গেলে মারা যাবে না। ধরুন এই জমিটা নিয়ে যে লড়াই চলছে, কত মিল আছে, কতজন আছে? মোটামুটি 10 জন, 15 জন, 20 জন ম্যাক্সিমাম। তো 20 জনকে কাবু করতে কতজন লাগে? 50 জন, 100 জন। আপনারা যদি সবাই যান তাহলে মাফিয়ারা ঘর ছেড়ে পালাবে, তাই না? কিন্তু তারা এই প্রশাসনিক দিকটা করাটা কোনো জায়গায় হেল্প পাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে যে আদিবাসীরা চিরকালই লড়াই করে কিন্তু জিতে এসছে। বিরসা মুন্ডা এক ধরনের জিতে এসছে, তিলকা মাঝি এক ধরনের জিতে এসছে, সিধু কানু একরকম জিতে এসছে। তারা মরে যায়নি, তারা ব্রিটিশদেরকে ভয় দেখিয়েছে। লাঠি চাই, সরকি চাই, বন্দুক চাই, এইসব লড়াই করতে হবে। এখানে মহিলারা অনেক বসে আছে, তাহলে মহিলারা এগিয়ে আছে, পুরুষরা কই? এখানে তাহলে মহিলারা এগিয়ে আছে, আমি বুঝে নেবো। তারা জমির লড়াই করবেন, শিডিউল কাস্টের কাস্ট সার্টিফিকেটে লড়াই করবেন। হ্যাঁ, তারপর টর্চার হচ্ছে, মণিপুরের টর্চারের মতো নানা রকম নারী নির্যাতন বা বিভিন্ন রকমের যে নির্যাতন
হচ্ছে, পুরুষরা তো এগিয়ে আসে, বিরসা মুন্ডা এগিয়ে এসেছিল এবং তার সঙ্গে দলবল নিয়ে গিয়েছে। অর্থাৎ আমি বলতে চাইছি যে আদিবাসী সংগঠনের যে স্পিরিট, যে শক্তি দরকার এখনো কিন্তু গ্রামে গ্রামে পৌঁছায়নি। এখনো মানুষের মধ্যে ইয়ং যুব সমাজ হোক বা আমরা একটু বয়স্ক যাদের হয়েছে, মানুষের মনের মধ্যে বিরসা মুন্ডা কি ছিলেন, তার কাজ কি, তিলকা মাঝি কে কি করেছিলেন, ডক্টর আম্বেদকরকে, এই জ্ঞানগুলো এখনো আমাদের মধ্যে আসেনি বলে আমাদের জমায়েত কম, বলি পুলিশরা ঘরে ঘুমোচ্ছে কেন না? আদর্শ দেখুন, আমার বাড়িতে যদি দেখুন মায়ের শরীর খারাপ হয়, আপনি ভাবুন, আপনি এখন এখানে বসে রয়েছেন, হঠাৎ যদি ফিল করেন, হঠাৎ যদি আপনার ফোন আসে যে বাবার শরীর খারাপ কি মায়ের শরীর খারাপ কি ছেলের শরীর খারাপ, আপনি প্রোগ্রাম ছেড়ে পড়াবেন না, না না আমার ছেড়ে দিন, আমার মায়ের শরীর খারাপ, সবাই যাবে, আমার বাড়িতে ফোন এলেও আমি যাবো কেন না? সে আমার মা, সে আমার বাবা। কিন্তু আদিবাসী যে জমি কেড়ে আছে সেটাও যে আমার মা বাবা, সেই অনুভূতি আমাদের মধ্যে আসেনি। সন্তানের প্রতি পিতার যেমন টান, নিজের জাতির প্রতি সেরকম টান তৈরি করতে হবে। আদিবাসী কি নিজেকে ফিল করতে হবে, বিরসা মুন্ডা কি নিজের মনের মধ্যে ঢুকাতে হবে, তবেই দেখবেন রাত দিন ঝড় বৃষ্টি যেখানেই প্রোগ্রাম হোক সবাই কিন্তু আমরা ছুটে যাব। কারণ এখানে যে জিনিস নিয়ে লড়াই করার কথা হচ্ছে, এখানে মাঠ ভরে থাকার কথা ছিল। তার মানে আমাদের সংগঠন উইক, সংগঠন দুর্বল আছে, সংগঠনকে মজবুত করতে হবে। যারা নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের বিভিন্ন, আমি এটা বলতে চাইছি, মানে তারা কিন্তু এই ঐক্যবদ্ধতাকে নষ্ট করে দিতে পারবে, নষ্ট করে দেবে, তাদের সে ক্ষমতা কি করে মরবে। এখন আদিবাসীদের জমি ছিল, সে জমির ওপর বেশ করে তারা জীবিকা নির্বাহ করত। ওই জমিতেই চাষ হতো, ধান হতো, ফসল হতো, আর ওই জমির ফসল বিক্রি করে তারা নুন তেল জামা কাপড় পোশাক এগুলো কিনত, এভাবে জীবন কাটত। এখন জমি কমে গেছে আদিবাসীদের, কেন? যখন থেকে ভারতবর্ষে শিল্প তৈরি হলো, ইন্ডাস্ট্রি তৈরি হতে শুরু করলো, তখন থেকে ভারতবর্ষের বড় বড় শিল্প, যেখানে মাইথান বলুন, দুর্গাপুর বলুন, ইস্কো বলুন, চিত্তরঞ্জন বলুন, বিভিন্ন জায়গায় যে শিল্প তৈরি হলো, সে শিল্পের জমিগুলো কারা দিল? আদিবাসীরা। আস্তে আস্তে জমিগুলো শিল্প হওয়ার ফলে ভারতবর্ষে আদিবাসীদের জমিগুলো আস্তে আস্তে কমেছে। একটু বুঝতে হবে, শুধু অনুষ্ঠানে এলাম, গল্প করলাম, দুটো নাচ দেখলাম, চলে গেলাম, হবে না। বুঝতে হবে, পড়ালেখা সামান্য বোঝা দিল, সে এত বড় জিনিস বুঝে গেল যে ব্রিটিশরা শত্রু, তিলকা মাঝি বুঝে গেল ব্রিটিশরা শত্রু, আর সেইখানে এত ভারতবর্ষের মানুষ ছিল, শিক্ষিত সম্প্রদায়ের মানুষ ছিল, তারা বুঝতে পারলো যে ব্রিটিশরা শত্রু न शत्रु। তাহলে समझने के लिए थोड़ा भी ज्ञान जरूरी है, इसलिए हमको कॉलेज जाना पड़ेगा, ये कोई बाध्यतामूलक नहीं है। समझने होगा आपको, আমি 4 পাস হতে পারি, 5 পাস হতে পারি, কিন্তু এটা তো বুঝতে পারি যে মাফিয়ারা আমার ঘরে জমি কাটছে, নিশ্চয় ঘরে যদি চোর আসে তা আমি তাকে চা খাবো না, এটা বোঝার জন্য আমার কি এমএ পাস করা দরকার আছে? তবুও আমরা বুঝতে চাইছি না, কেন না? স্রোতে ভেসে যাচ্ছি, স্রোতে ভেসে যাচ্ছে, চা হবে হবে, পূর্বপুরুষরা যেমন করে গেছে। আমি আমাদের এখনকার সমাজ ব্যবস্থার কথা বলছি, ইয়ং যুব সমাজ বা আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে অনেক বেশি আপডেট হতে হবে। বাস্তব সমাজটাকে সামনে রেখে গ্রামে গ্রামে মিটিং করতে হবে, শুধু পদের জন্য নয়। পদ নেই কি, বিরসা মুন্ডা পদ পায়নি। আর কিছু কিছু মানুষ এখন রয়েছে যারা নেতৃত্ব দিচ্ছেন, পলিটিক্যালাইজড হয়ে গেছে, মানে নেতা তো আছে, সামাজিক সংগঠনও আছে, এভাবে হয় না। কিছু কিছু সংগঠন আবার নতুন নতুন তৈরি হচ্ছে, আদিবাসীদের সংগঠন, তারা তাদের পিছনে পলিটিক্যাল টাকা কাজ করছে। এবারে সে নিজে আদিবাসীর উন্নয়ন করার জন্য সে সংগঠন করছে না, সে করছে কিভাবে আমি পরবর্তী বিধানসভায় আমি টিকিটটা পাওয়া যায়, পরবর্তী লোকসভায় কিভাবে আমি টিকিটটা পাবো, এইভাবে জনগণকে নিয়ে ঘুরছে। আমি ধরুন 10,000 আদিবাসীকে নিয়ে ঘুরছি, 15,000 আদিবাসীকে নিয়ে ঘুরছি, আমার টার্গেট অন্য আছে কি, আমি পরবর্তী বিধানসভায় বা জেলা পরিষদের টিকিটটা যদি পাই। এইভাবে আদিবাসীদের সামাজিক সংগঠনগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, আর অন্যভাবেও চুরমার হয়েছে, যার ফলে আজকালকার দিনে আদিবাসীদের উপর অন্যায় হলে লোকজন খুব কম পাওয়া যায়। একটা সময় ছিল মানুষের কাছে জামা প্যান্ট ড্রেস পোশাক ঠিকঠাক ছিল না, কিন্তু আদিবাসীদের উপর অন্যায় হলে সব ছুটে আসতো, নাগড়া বাজাতো, দুমদুম করে নাগড়া বাজিয়ে 10টা গ্রামের লোক এসে 10,000 লোক জড়ো হয়ে যেত। কি না তেমন হয়েছে না, আমরা যাবো, তার পায়ে চটি নেই, তার পায়ে চটি নেই, হেঁটে হেঁটে 2 কিলোমিটার 3 কিলোমিটার চলে গেল। আমাদের আদিবাসীকে মেরেছে, আমাদের আদিবাসী জমি করেছে, আমাদের আদিবাসীর মেয়ের উপর অত্যাচার হয়েছে, ছাড়বো না। এই যে ভালোবাসা, এই যে টান, এই যে দরদ, এটা আগে অনুভব করুন, তবে আদিবাসী সমাজের উন্নয়ন হবে।
অনেক প্রোগ্রামে আমি যাই, অনেক প্রোগ্রাম অনুষ্ঠানে যাই, কিন্তু কোথায় বড় অনুষ্ঠান কি করে এখান থেকে 5 জন জমিদার জমি মাফিয়া জমিদার সাহসটা কি করে পেল? ও তো এটাই ঠেঙ্গার হওয়ার কথা ছিল, কি করে সাহসটা পেল? তার বদলে আজকে এখানে অনুষ্ঠান করতে হচ্ছে। ওর বাড়ি এটা করা উচিত। চারিদিকে চিঠি দেওয়ার পর যদি না ইয়ে হয়, ওকে দাঁড়াতে রাস্তা ধরুন। কি ব্যাপার, কি করছেন আপনি? এক দুটো ঘটনা না ঘটলে ভয় পাবে না, আপনাকে অ্যাটাক করতেই হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে হবে, মাঝে মাঝে অন্যভাবে করতে হবে। কারণ আদিবাসীদেরকে সমাজের মানুষরা দুর্বল হয়ে যায়। চারিদিকে এত বাঘ বলতে এইসব মানুষগুলো রক্ত খাওয়ার জন্য ছটপট দিয়ে। আদিবাসী জমি কোথায় আছে? আদিবাসী জমি কোথায় আছে? আদিবাসী ভূমি কোথায় আছে? শুধু আদিবাসীদের ওপরে অ্যাটাক কি করে করা যায়? তার জমি কি করে কেড়ে নেওয়া যায়? তার জন্য একেবারে সে শুকে বেড়াচ্ছে চারিদিক থেকে মানুষজন। এর পিছনে পুলিশও আছে, এর পিছনে মাফিয়াও আছে, এর পিছনে পলিটিক্যাল দলও আছে। আমি ডামালের ঘটনাটা বলছি, সামনে আছে একজন মাস্টার মশাই এবং ইয়ে রয়েছে, ওনাদের কিছু কেসও আছে। ওইখানে যখন আমরা লড়াই করতে গেলাম, তখন দেখা গেল ওর পিছনে পুলিশ আছে, ওর পিছনে আবার পলিটিক্যাল দলও আছে, ওর পিছনে আবার এগেইনস্ট পলিটিক্যাল দল আছে। মানে কিছু পলিটিক্যাল দলের কিছু অংশ মাফিয়াদের সাথে আছে, কিছু অংশ মাফিয়াদের সঙ্গে নেই। অর্থাৎ একটা জটিল প্রক্রিয়ায় আদিবাসী জমিগুলোকে কিভাবে কোথায় কিভাবে ক্যাপচার করা যায় তার পরিকল্পনা কিন্তু তৈরি হয়। আমরা উপরে ভাবছি। আজ ভারতবর্ষের অবস্থা যদি দেখেন, আদিবাসীদের ওপর বিভিন্ন রকমের বিল আসছে। এগুলো কজন আমরা ভাবছি কি আদিবাসীদের ওপর যত বিল আসছে জমি সংক্রান্ত, বন জঙ্গল সংক্রান্ত, সব এগেনস্ট আদিবাসীদের হয়ে না কথা বলি। তাহলে এই নেতৃত্ব আমার কি দরকার? শুধু এসি রুমের বসে গল্প করার জন্য? তাহলে এরা হচ্ছে ইউজলেস ফর দ্য সোসাইটি। আর যারা রিজার্ভেশন নিচ্ছে, যারা চাকরি পাচ্ছে, তারা আদিবাসী সংগঠনে ভুলে যাচ্ছে, নিজেদেরকে আদিবাসী বলতে ভুলে যাচ্ছে। দে আর দ্য ভেরি ব্যাড, they have no responsibility for the society. He is useless for the society. তাদের সমাজে কোনো মূল্য নেই। He should not respect himself. He should not get respect from the society. তাদেরকে সমাজে সম্মান করে না, তার নিজেরও সম্মান পায় না। কিছু মানুষ আদিবাসীদেরই শত্রু। আদিবাসীদের কোন সুস্থ সংগঠনকে কি করে ভেঙে দেওয়া যায়? আদিবাসীরা নিজেই সেই সংগঠনকে ভেঙে দিচ্ছে। কি না, দুটো পয়সা পাচ্ছে। জমা দিয়ে যে কয়লা খনি ঝড়া হয়েছিল, কিছু আদিবাসীকে খেয়ে নেওয়ার পয়সা খেয়ে নেওয়া হয়েছিল। কিন্তু বিরসা মুন্ডা যদি চাইতো তো রাজার হালে জীবন কাটাতো, কিন্তু বিরসা মুন্ডা ইংরেজদের হাতে বিক্রি হয়নি, তিলকা মাঝি ইংরেজদের হাতে বিক্রি হয়নি, সিধু কানু ইংরেজদের হাতে বিক্রি হয়নি। সিধু কানুর ঘরের 5 জনকে মারা হলো, তার বোনকে মেরে ফেলে দেওয়া হলো, তার দিদিকে মেরে ফেলে দেওয়া হলো, তার নিজেরা ফাঁসি হলো। এই হচ্ছে আদিবাসী। কিন্তু আদিবাসী আমাদের বোধহয় দরদ সেরকম একটা পড়ায় কিছু হলে আমরা চুপচাপ থাকছি। ওই পড়ায় হচ্ছে যা চারিদিক থেকে আক্রমণ হচ্ছে আদিবাসীদের ওপর, কিন্তু এখনো আমাদের ঘুম ভাঙেনি। কি আমরা বাঁচতে পারবো? আমরা আমাদের মেয়ে ছেলে ভাই বোনকে সুস্থ রাখতে পারবো? একদিন জমি ছিল, আদিবাসীরা বেঁচে ছিল, এখন তো জমি কমছে, চাকরিও কমছে, চাকরি প্রাইভেটাইজেশন করছে। প্রাইভেট সেক্টরে আদিবাসীরা চাকরি পাবে না। এখন দেখতে শুনতে ভালো ছেলে মেয়ে হতে হবে, তবে চাকরি পাওয়া যায়। কারণ গ্ল্যামারের যুগ, এখন সুন্দর দেখতে হবে তবে এখানে চাকরি। আদিবাসীরা তারা পাবে কোথায়? আদিবাসীদের চাষ কমে যাচ্ছে, জল বৃষ্টি ভালো করে হচ্ছে না। একবার ভালো করে ভেবে দেখবেন আমার কথাগুলো। এখানে যারা বসে রয়েছেন, যে 10 জন ভালো করে বুঝে নিয়ম ছেলেরা, যে না আমি বলছি সেগুলোর ভাবনা 10 জন থেকে 20 জন হবে, যে আগামী দিনে কোথায় কাজ করবে তোমরা? ইট ভাটাতে কজন কাজ করবে? 10 জন, 20 জন, 50 জন। বিভিন্ন জায়গায় যে প্রাইভেট সেক্টর তৈরি হচ্ছে, সেখানে তো আদিবাসীদের খুলে তো নেবে না। তাহলে এখানে লড়াই করতে হবে একটাই সামাজিক সংগঠনের মধ্য দিয়ে। ভারতবর্ষে যতগুলো আদিবাসীদের বিদ্রোহ হয়েছে, 134 খানা 35 খানা লড়াই হয়েছে আদিবাসীদের, সেই বিদ্রোহগুলো লড়েছে সামাজিক সংগঠনের মানুষ। বিরসা মুন্ডা, তিলকা মাঝি, এনারা কোন নেতা লড়েনি। তাই সামাজিক সংগঠনকে শক্ত করার চিন্তা ভাবনা করুন। আপনি যা রাজনীতি করছেন করুন, আমি এটা বলছি না, কিন্তু সামাজিক সংগঠন, এই যেখানে যে অনুষ্ঠানটা হচ্ছে, সামাজিক রাজনীতির উল্লেখ নেই। সেই সমাজ আগে রাজনীতি না, আগে নেতা। আদিবাসী ভারতবর্ষে আছে যখন থেকে ভগবান কনসেপ্ট ছিল না, 2500 বছর থেকে ভগবান কনসেপ্ট, তার 5000, 10,000, 20,000 বছর থেকে আদিবাসী ভারতবর্ষে আছে। ভারতবর্ষ কাদের দেশ? না, ভারতবর্ষ আদিবাসীদের দেশ। এটা নরেন্দ্র মোদীও বলেছিলেন, আর এটা সুপ্রিম কোর্টও বলেছে, কিন্তু স্বীকার করতে চায় না মানুষ। এই ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির কে সৃষ্টি করেছে? আদিবাসীরা করেছে। তারপরে কথা পরে এসছে। আপনি গর্ব করেন নিজের মধ্যে থেকে যে আমি আদিবাসী হয়ে গর্বিত। আমার কাছে সম্পদ না থাক, আমার বাড়ি নেই, চাল নেই, চুলো নেই, কেড়ে নিয়েছে সমস্ত কিছু, আমি গরিব হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমার ছেলে আজ ইঞ্জিনিয়ার হয়েছে, এটা তো গর্ব, এটা নয়। তাই আমরা ভারতবর্ষের সৃষ্টিকর্তা, ভারতবর্ষকে তৈরি করার পিছনে আদিবাসীদের বিরাট অবদান। এটা তো
এই যে সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট তো সবচেয়ে বড়, এরপরে আমরা করবো কি, আপনারা আবার সংগঠন করুন, পাড়ায় পাড়ায় ছেলে মেয়েদের বোঝান, 10 জনের মধ্যে যদি 2 জন বোঝে তো সেটাতেও কাজ হবে, ওই 2 জন থেকে 4 জন হবে। আমাদের বৃহৎ সংগঠন চাই। ইউসিসি রুলস বেরিয়েছে সম্বন্ধে কতজনের আইডিয়া আছে? আদিবাসীকে বিলুপ্ত করার রাস্তা তৈরি হচ্ছে এই ইউসিসি রুলস এর মধ্যে দিয়ে। আগে আদিবাসী টার্গেট, তারপরে মুসলিম টার্গেট, তারপরে শিডিউল কাস্ট টার্গেট। মুসলিম ভাই বলছে যে আমাদের তো কিছু নেই, আদিবাসী আদিবাসী প্রথমে টার্গেট হবে, তারপরে মুসলিম, তারপরে ওবিসি, অর্থাৎ দলিত সমাজ শেষ করে দেবে। এই যে কিছুক্ষণ আগে গেল না ভীম সেনা, এরা লড়াই করছে কেন না? বাঁচতে হবে। আদিবাসীরা লড়াই করতে পারে, আদিবাসী শের বলা হয়েছে এক জায়গায়, আদিবাসীরা শের লড়াই মানে आदिवासी बाघ বা शेर, एक शेर ही काफी है जंगल के दुश्मन के भगाने के लिए। आदिवासी शेर হচ্ছে বিরসা মুন্ডা, আদিবাসী शेर হচ্ছে তিলকা মাঝি, আদিবাসী शेर হচ্ছে সিধু কানু। আমরা তাদের রক্তের তৈরি, আমাদের শরীরে প্রত্যেকের মধ্যে বিরসা মুন্ডা তিলকা মাঝি রান করছে। এটাকে ভাববেন যে আমরা সেই সমাজের মানুষ, যে সমাজ কখনো দোগলাগিরি করে না, যে সমাজ কখনো চুরি করে না, যে সমাজ কখনো অন্যায় করে না, যে সমাজ কখনো দুর্নীতি করে না। আপনি একটা বড় নেতাকে দেখান যে দুর্নীতিগ্রস্ত নেতা, আদিবাসীদের মধ্যে সৎ পবিত্র ন্যায় মানুষ সমাজ ঝুলে থাকবো কেন? আমাদের মধ্যে তিলকা মাঝি রক্ত জাগার, আমাদের মধ্যে যে বিরসা মুন্ডা রক্ত জাগার কেন হবে না? তখন কিছুই ছিল না, এখন অনেক কিছু আছে, তবুও তো আমরা যাচ্ছি না কেন? এটা আপনাদের ভাববার বিষয় আছে। যারা নেতৃত্ব দিচ্ছেন তারা, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি করছেন। হ্যাঁ, নিজের বাড়ির সংসারের কষ্টের মধ্য দিয়ে, যেমন এখানে জনার্দন দা রয়েছেন, তারপরে কিশোর কোলা রয়েছেন, তারপরে আরো বাইরে থেকে যারা এসছেন তাদের কিশোর কলেজ প্রত্যেকেই নানা রকম পরিশ্রমের মধ্য দিয়ে তাদের সংগঠনটাকে বাঁচিয়ে রেখেছেন এবং চালিয়ে যাচ্ছেন। তাদেরকে ধন্যবাদ আমি চাইব, তারা আরো এগিয়ে যাক, আরো এগিয়ে যাক। কারণ আদিবাসীদের অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান করতে গেলে আমাদের বৃহৎ ঐক্যবদ্ধ হতে হবে। শুধু কোড়া নয়, শুধু সাঁওতাল নয়, শুধু ওরাও নয়, ফিল করতে হবে যে আমরা আদিবাসী, তারপর তুমি কোড়া, তারপর তুমি সাঁওতাল, তারপর তুমি ওরা। এই জাতি জাতি ভেদাভেদ রাখাটা আরো সমস্যার মধ্যে ফেলছে, আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। জাতির মধ্যে আদিবাসী ফিল করবেন, আমরা আদিবাসী, আমাদের রক্তে আদিবাসী আছে। যেমন মুসলিমরা বলে হাম মুসলিম হয়, তো ওদের কোনো জাতভাবের ব্যাপারটা থাকে না, আমাদের মধ্যে ছোট বড় ব্যাপার থাকার জন্যই আমরা ঐক্যবদ্ধ হচ্ছি না। আর শিল্পাঞ্চলে দেখুন, শিল্পাঞ্চলে অনেক সমস্যা আছে, সেই জন্য আদিবাসীদের মধ্যে ঐক্যবদ্ধতা হওয়ার না পিছনে কারণ আছে। কারণ তারা ম্যাক্সিমাম পলিটিক্যালাইজড হয়ে যাচ্ছে, তারা ভাবছে যে পলিটিক্যালের মাধ্যমে অনেক কিছু করে ফেলবো, কিন্তু তারা পারবে না। যাই হোক, আমাদের বক্তব্য ভালো লাগছে তো? হ্যাঁ, তো জোরে হাত তুলে দিন, আর 2-1 মিনিট বলবো। যারা বাইরে থেকে এসছেন তাদেরকে আমি আবার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই অনুষ্ঠানটা এখানে উপস্থিত হওয়ার জন্য। যারা মহিলারা এসছেন, বলছে গেছে সিধু কানু যে লড়াই হয়েছিল সাঁওতাল বিদ্রোহ, তখন মহিলাদের খুব অংশদার ছিল, মানে বাড়ির বউরা, মহিলা বউরা যারা আপনারা আছেন, আপনাদের জন্য বলছি, সত্যি এটা সত্যি ঘটনা, ইতিহাসের লেখা। তো লোহার রড নিয়ে কিন্তু ইংরেজদের তাড়িয়েছিল। এতে অনেক মহিলা মারা গেছে, অনেক শিশু মারা গেছিল, কিন্তু মহিলারাও কিন্তু বাড়ি থেকে বেরিয়ে তারা কিন্তু লড়াই করেছিল। সাঁওতাল বিদ্রোহের কথা বলছি, যেখানে 30,000 আদিবাসী মারা গেছিল, তার মধ্যে 10-15 হাজার মহিলাই ছিল, আর শিশু অনেক ছিল যারা রাস্তাঘাটে মরে পড়েছে। তো মহিলারা সবসময় আদিবাসীদের এগিয়ে থাকে, এই জন্য আপনারা এসছেন। কিন্তু আমি বলবো যে পুরুষদেরকেও আসতে হবে, এখানে সংখ্যায় বেশি আছে মহিলা, কিন্তু পুরুষদেরকে বেশি সংখ্যায় আসতে হবে, এবং এটা আপনাদের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে। তো যাই হোক, আমি আর খুব একটা বলছি না, একজন আছেন যারা বক্তব্য রাখবেন, যে একদিন এমন না হয় আদিবাসী নামটাই বিচ্ছিন্ন হয়ে যাবে ভারতে, তো সেই দিনটা অপেক্ষা আমরা করব না। লড়াই ভারতবর্ষ জুড়ে হচ্ছে, গোটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদিবাসী সব ঐক্যবদ্ধ হচ্ছে, এবং আদিবাসীদেরকে মেটাতে পারেনি, ইংরেজরাও পারেনি, জমিদাররাও পারেনি, তো কোন মাফিয়ারা কি পারবে, বা 2-4 জন যারা জন্মেছে তারা কি পারবে? কারণ আদিবাসীদের সঙ্গে যে লড়েছে সেই কিন্তু শেষ হয়ে গেছে। দেখুন, আদিবাসীদের সঙ্গে ব্রিটিশরা লড়েছিল, ব্রিটিশরা নেই, জমিদাররা অত্যাচার করেছিল, জমিদাররা নেই, আচ্ছা মাফিয়ারা অত্যাচার করেছিল, ডামালিয়া মাফিয়ারা নেই। তো আমার মনে হয় কি বুড়াডাঙ্গার মাফিয়া যারা জমি জায়গায় লড়াই করছে তারা থাকবে, তাদের কানে একটু পাঠিয়ে দিন যে তোমরা আবার ঘরে ঢুকে যাও, আর তা না হলে তোমাদের বাড়ি ঘর সবকে ঘেরা করবো। এবার কানে
পৌঁছে দিন আর পারলে একদিন একটা বড় র্যালি করুন। আচ্ছা, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, বাড়ি যাবেন। ধন্যবাদ, জোহার, থ্যাংক ইউ।